আমি আজকের এই সেশনে উভয় দলের মাননীয় সংসদ সদস্যদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই মহান সংসদ আমাদের সকলের। বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব তমিজউদ্দিন, 193, ঢাকা 20। আপনার সময় 6 মিনিট। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্র, অর্থনীতি সহ সকল খাতকে ধ্বংস করার পর সেই ধ্বংসস্তূপ থেকে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে সময়োপযোগী বাজেট 2026-27 উপস্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কৃষি পণ্য, কৃষি উৎপাদন পণ্য, যাবতীয় স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ঔষধপত্র এবং অন্যান্য সরঞ্জামাদির বাজেট বরাদ্দে স্মরণকালের ইতিহাসে বেশি বরাদ্দ রাখা হয়েছে, যাতে করে এই কৃষি প্রধান দেশের মানুষ এবং স্বল্পবিত্ত মধ্যবিত্তের মানুষ কৃষিকাজ এবং স্বাস্থ্য সেবার সুযোগ পান। এই বাজেটে এটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই। আমার নির্বাচনী এলাকা সহ যেসব এলাকায় আমরা যাই, সাধারণ মানুষের মনে একটি বিশাল আশা জেগেছে এই স্মরণকালের ইতিহাসের একটি সাহসী বাজেট প্রণয়ন করার জন্য আমার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী সহ যারা জড়িত আছেন তাদের প্রশংসা সবাই করে যাচ্ছেন। আমরা চাব এই যে দূরদর্শী বাজেট, আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে বেড়ান যে এই দূরদর্শী বাজেট দুঃসাহসিক বাজেট, এটা কি বাস্তবায়ন করা সম্ভব? যে দেশের মানুষ দায় দানায় জর্জরিত ফ্যাসিস্ট সরকার দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে উত্তরণের পথ খুঁজতে গেলে এমন দূরদর্শী একটি বাজেট আমাদের প্রয়োজন। চ্যালেঞ্জে যদি না থাকলো তাহলে সফলতা কোত্থেকে আসবে? আমি মনে করি ডুবন্ত কিছুকে দেখে যদি আমরা ভয় পাই তাহলে সেটা উপরে উঠে আসবে কিভাবে? বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, এই যে 30 লক্ষ কোটি টাকা দানা রেখে গিয়েছে, এই দানার থেকে উত্তরণ পেতে হলে অবশ্যই আমাদের সাহসী হতে হবে এবং একটি দূরদর্শী বাজেট প্রণয়ন আমাদের প্রয়োজন, জাতি উপলব্ধি করছে। এই অল্প কিছুদিন আগেই আমরা যারা আজকের এই মাননীয় সংসদে আছি, আমরা সকলেই কিন্তু একই রকম অত্যাচারের মধ্যে ছিলাম। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি জেলখানাতে আমরা আমাদের নেতা কর্মী কে কোন দলের, যারা আমরা ওই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ছিলাম, কাঠগড়াতে একসাথে থেকেছি, পালিয়ে একসাথে থেকেছি, আমাদের মধ্যে থেকে গুম করা হয়েছে প্রচুর নেতাকর্মীকে, এমনকি এক রশিদে কিন্তু আমাদের বেঁধেও রেখেছে। আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আবেদন থাকবে, আহ্বান থাকবে, আসুন আমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য দূরদর্শী একটি যে বাজেটটি প্রণয়ন করা হয়েছে, এখানে আমরা সকলে মিলেমিশে কাজ করি। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং একটি সুন্দর বাংলাদেশ আমাদের হাত দিয়ে গড়ে উঠবে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। মাননীয় স্পিকার, অল্প একটু সময় আছে হাতে, একটু দয়া করে বাড়িয়ে দিবেন। আমি আমার এলাকার একটু কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকায় একটি সরকারি কলেজ আছে,
15,000-এর অধিক ছাত্রছাত্রী সেখানে পড়ালেখা করে। আমি 2 দিন আগেও সেখানে গিয়েছি। আমি দেখেছি কক্ষ নেই ছেলে মেয়েদের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখব যে একটি 10তলা ভবন যদি আমাদের ওখানে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই 15 থেকে আমরা 25,000 ছাত্রছাত্রী ওখানে আমরা নিতে পারবো। এই আবেদনটি আপনার কাছে করছি। আরেকটি আবেদন, আমার প্রতিবেশী ঢাকা 19-এর মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের এলাকায় সাভার আশুলিয়া, এই আশুলিয়াতে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। এর দূষিত বর্জ্য আমার একমাত্র বংশী নদী, এই বংশী নদীতে এটা পড়ে যাচ্ছে। ফলে হয়েছে কি, দীর্ঘদিন যাবৎ এই নদীর কাছ দিয়েও যাওয়া যায় না, এই নদীতে পানিতে কোনো মাছ নেই, এমনকি পোকামাকড়ও থাকতে পারে না। আমার কৃষক, আমরা আমাদের কৃষকের গরু বাছুর এমনকি গোসল তো করা দূরের কথা, এই পানি জমিতেও ব্যবহার করা যায় না। আমি আমার মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখব এবং আমার প্রতিবেশী মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যে দয়া করে আমার এই বংশী নদীটাকে বাঁচান, তাহলে আমার কৃষককুল বাঁচবে, আমরা একটা সুস্থ পরিবেশ পাব। মাননীয় স্পিকার, সময় অল্প, একটু দয়া করে বাড়িয়ে দেবেন আপনি। আমার এলাকায় একটি মহিলা মাদ্রাসা আছে, দাখিল। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় একটি মহিলা মাদ্রাসা এতিমখানা সহ আছে। সেখানে প্রচুর ছাত্রছাত্রী আছে এবং থাকেও, অনেকে আবাসিকভাবেই থাকে। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে এই মহিলা মাদ্রাসা, একমাত্র মহিলা মাদ্রাসা, সেটা স্থায়ী স্বীকৃতিও পায়নি, এমপিভুক্ত হয়নি। একটাই কারণ যে সেটা আওয়ামী লীগের বিপক্ষের একটা মাদ্রাসা, তারা ধরে নিত আর কি, বিএনপির মাদ্রাসা বলতো। আপনার মাধ্যমে আমার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি, অনুরোধ যে উনি একটু দেখে শুনে দয়া করে যেন এই মাদ্রাসাটাকে স্থায়ীকরণ করা হয় স্বীকৃতিতে এবং এমপিভুক্ত করা হয়। মাননীয় স্পিকার, আমার এলাকায় আমার শ্রদ্ধাভাজন নেতা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, ঢাকার এত কাছে এই ধামরাইতে রাস্তাঘাটগুলোর অবস্থা অত্যন্ত করুণ অবস্থায় পড়ে আছে। দলেশ্বরের মাথাতে আমার কয়েকটা গ্রাম বিচ্ছিন্ন আমার উপজেলার থেকে, সাভারের একদম পাশে। এখানে একটা ব্রিজ খুব জরুরি দরকার। ছোটোখাটো নদী, যদিও দলেশ্বরে এখন বড় নেই, চেপে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, আমার এই ফুটনগর ব্রিজটা যাতে করে দেওয়া হয়। এবং অবহেলিত এলাকা ধামরাই, এই এলাকার প্রচুর রাস্তাঘাট পড়ে আছে, যে রাস্তাগুলোকে সংস্কার করা দরকার, মেরামত করা দরকার এবং কাজ করা দরকার। মানে স্পিকার, আপনাকে এই সময় দেওয়ার জন্য এবং যে কথাটুকু বললাম, এই কথাগুলো যদি কার্যকর হয় সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আমাদের শিক্ষামন্ত্রী অত্যন্ত চৌকস। আপনার বক্তব্য আশা করি তিনি শুনেছেন এবং তিনি রেকর্ডও করেছেন। এবারে বক্তব্য রাখবেন মোসাম্মদ নাজমুন নাহার, 340 মহিলা আসন, 40। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে, দরুদ ও সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আমাকে মনোনীত করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। সরকার আমাদের সামনে যে 2026 এবং 27 অর্থ বছরে বাজেট পেশ করেছে, সে বাজেটে সাফল্য নির্ধারিত হবে 3টি মৌলিক প্রশ্নে। 1,
নাগরিক জীবনযাত্রার ব্যয় কি কমবে? 2, কর্মসংস্থান কি বাড়বে? 3, বরাদ্দকৃত অর্থ কি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে? মাননীয় স্পিকার, 234 পৃষ্ঠার বাজেটের দলিল পড়ে একজন নাগরিকের মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। বাজেটে 10টি অগ্রাধিকার তুলে ধরা হয়েছে। এই বাজেটে 9,38,000 কোটি টাকা যা স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, আমার শিক্ষাক্ষেত্রে সেই স্বপ্ন কি এখানে আছে? মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয় বরাদ্দের হিসাব, শিক্ষা খাতে মোট বরাদ্দ 1,26,497 কোটি টাকা, অথচ বাজেট বক্তব্যে শিক্ষা খাতে বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। বাজেটের এই বরাদ্দে আমরা দেখছি বাজেট বক্তব্যে 14,109 কোটি টাকা বেশি বরাদ্দ দেখানো হয়েছে। আমার প্রশ্ন, এই যে এই 14,109 কোটি টাকা কোন খাতে খরচ হবে? আমি এখানে একটি প্রস্তাব দিতে চাই। এই খাত আমাদেরকে যেহেতু দেখানো হয়নি, আমি এখানে একটি প্রস্তাব দিতে চাই। তার আগে দুটি কথা বলতে চাই। শিক্ষা খাত শুধু অবকাঠামো নয়, শিক্ষার মান, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল সক্ষমতা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা, এই 4টি খাতের ফলাফলের উপর নির্ভর করবে। শিক্ষা মান বাড়াতে হলে শিক্ষকের মান বাড়াতে হবে, এবং শিক্ষকের মান তখনই বাড়ানো সম্ভব যখন একজন মেধাবী শিক্ষক এই জায়গায় চাকরি করবে। এজন্য আমি বলতে চাই, মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। দুঃখজনক হলে সত্যি, প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষকের অভাব, কারণ মেধাবীরা শিক্ষকতায় আসে না। জুলাই বিপ্লবের সূচনায় ছিল মেধা, অথচ আমরা এই বাজেটে সেই মেধার বিকাশের ক্ষেত্রে কি বরাদ্দ রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারলাম না। মেধাবীদের আকৃষ্ট করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটে নেই। আমি প্রস্তাব করতে চাই, মেধাবীদের উচ্চ বেতন সহ প্রথম শ্রেণী শিক্ষকের মর্যাদা দিয়ে মাধ্যমিক পর্যন্ত শিক্ষক নিয়োগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দ্রুত সম্ভব নয়, কোনো এলাকাকে পাইলট প্রকল্প ধরে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে ধীরে ধীরে সারা দেশে নিয়োগ করা যেতে পারে। এই জায়গায় ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান এদের শিক্ষা ব্যবস্থাকে গবেষণা করে আমরা এই পদক্ষেপ নিতে পারি। শুধু রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে মেধাবীদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পারলে আমাদের শিশুরা সৃজনশীল হয়ে গড়ে উঠবে। যুব সমাজ আমাদের বড় সম্পদ। বাজেটের কোন খাতগুলো কর্মসংস্থান সৃষ্টির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে? সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গড়ে 10.8% হারে শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছে, কিন্তু শিক্ষা জীবন শেষে তারা দেশে ফিরে আসছে না। এর অন্যতম কারণ জব মার্কেট নেই। এই জব মার্কেট সৃষ্টির ক্ষেত্রে এই বাজেটে কি বরাদ্দ দেওয়া হয়েছে আমার কাছে স্পষ্ট নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-2025 অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশি শিক্ষার ব্যয় ছিল 66,20,00,000 ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। আমরা চাই আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষে দেশেই কর্মসংস্থান খুঁজে নেবে, কিন্তু সেই নিশ্চয়তা কি এই বাজেটে রয়েছে? মাননীয় স্পিকার, প্রকৃত প্রশ্ন হলো, এই বাজেটে আমাদের নারী সমাজের কি রয়েছে? আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর এখানে পদক্ষেপের কথা বলা হয়েছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়? নারী ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের জন্য কি কি প্রণোদনা দেওয়া হয়েছে? নারী উৎপাদিত পণ্য বিক্রয়ের কি ব্যবস্থা করা হয়েছে? এই বাজেটে তার অনুপস্থিত। নারীদের ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের বিবেচনায় নিতে হবে। নারীর মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা বিকাশে নারীর ক্ষমতায়ন জরুরি। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ। আপনাকে আর 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। স্পিকার, 2 মিনিট আমাকে দিতে হবে। ঠিক আছে, 2 মিনিট বাড়িয়ে দেওয়া। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, তাই নারী যাতে নিজের ইনকাম করার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সেই দিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাজেট বাস্তবায়নের প্রকৃতপক্ষে তখনই সম্ভব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমি 3টি সুনির্দিষ্ট অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে। 1, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে ফলাফল ভিত্তিক সূচক প্রকাশ করা। 2, করনীতি সামাজিক প্রভাব মূল্যায়ন করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। 3, প্রতি ত্রৈমাসিকে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপন করা। মাননীয় স্পিকার, এই বাজেট চূড়ান্ত পরীক্ষা হবে মানুষের জীবনে, বাজারে, হাসপাতালে, বিদ্যালয়ে, কৃষকের মাঠে, তারুণ্যের চাকরির সন্ধানে। আমরা চাই শুধু সংখ্যায় বড় নয়, বাস্তবে প্রভাবেও এর বড় হতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা সম্পর্কে 2টি কথা বলতে চাই। একটি হচ্ছে আমি গাজীপুরের বাসিন্দা, কর্মসূত্রে সেখানে থাকি, জীবনে কর্মস্থলে বসবাস করছি। কিন্তু গাজীপুরের যে সমস্যা, আসলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এই অবস্থা হয়েছে গাজীপুরের। এখানে আমি 2টো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে বিআরটি প্রকল্প। এই বিআরটি প্রকল্প নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে আমি জানতে চাই। বিশেষ করে এই টঙ্গী থেকে আব্দুল্লাহপুরের যে অবস্থা, সেখানে মাদক আসক্তিদের উদ্যোক্তা অত্যাচার, সেখানে ছিনতাই, যানজট নিত্যদিনের সঙ্গী। এ ব্যাপারে এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হোক এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করা হোক, আমি প্রস্তাব করছি। দ্বিতীয় প্রস্তাব করছি যে গাজীপুরের শ্রমিক বান্ধব এলাকা, এই শ্রমিক বান্ধব এলাকায় নারীর জন্য কোনো হাসপাতাল সেভাবে নাই, একটি আলাদা হাসপাতাল করার জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, 91 মাগুরা 1। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, কিন্তু একটু নামটা ভুল হয়েছে। নাম হলো মোহাম্মদ মনোয়ার হোসেন। মোহাম্মদ মনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার নামটা সংশোধন করে দেওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আজকে এখানে 2026-27 অর্থ বছরের যে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই বাজেট সম্বন্ধে বলতে গেলে এটা বলতে হবে আসলেই এই বাজেট অসাধারণ একটি বাজেট। এই বাজেট একটি নতুন স্বপ্ন দেখায়। এই বাজেটকে সত্যিকারের একটি স্বপ্নবিলাসী বাজেট বলা যায়। কিন্তু এখানে একটি কথা আছে, মাননীয় স্পিকার, ভারতের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম বলেছেন, স্বপ্ন সেটা নয় যা আপনারা ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 27 ঘন্টা নিরলস পরিশ্রম করেছেন, তার সাথে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অত্যন্ত যোগ্য অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা, একই সাথে বিভিন্ন স্টেক হোল্ডাররা যে সময় দিয়েছেন, সেই সময় দিয়ে যে একটি বাজেট তৈরি করেছেন, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি শুধু একটা কথা বলতে চাই যে এই বাজেটে যেভাবে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, তা এমনভাবে যদি আমরা ধরি, আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রী শর্ট টার্ম প্ল্যান 2 বছরের এবং লং টার্ম প্ল্যান 5 বছরের, এটা উনি সংসদে আলোচনা করেছেন। এটাতে বোঝা যায় যে তাদের কন্টিনজেন্সি প্ল্যান রয়েছে এবং প্রয়োজনে যে কোনো অবস্থায় এই সংসদে এবং সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে বিভিন্ন অবস্থায় আলোচনা করে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব। মাননীয় স্পিকার, আমি আপনাকে শুধু আর 2-4টা বাজেট নিয়ে কথা বলবো, তারপরে আমার এলাকার কথা বলতে চাই। বাজেটে বিশেষ করে
যে শুল্ক হার কমানো হয়েছে তাতে শিশু খাদ্য, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শস্যের উপরে যে ট্যাক্স এবং শুল্ক, আবগারি শুল্ক যেটা কমানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের সরকার একটি সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কারণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুদ্রাস্ফীতি কমিয়ে, মূল্যস্ফীতি কমিয়ে 7.5-এর মধ্যে ধরে রাখা, এবং সেটা করতে হলে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা তারা নিয়েছেন। আমি ফার্মাসিউটিক্যালের অভিজ্ঞতা থাকার কারণে আমি ওই ব্যাপারে একটু কথা বলতে চাই। ওনারা, আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা মিলে যে ওষুধ শিল্পের উপরে যে ধরনের কাঁচামালের উপরে আমাদের এপিআই, যেটা আপনারা জানেন, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, যা ইতিমধ্যে বাংলাদেশে প্রচেষ্টা চলছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল চেষ্টা নিয়েছেন, এখনও পরিপূর্ণরূপে হয়নি, কিন্তু আমাদের বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হয়। সেই জন্য এই কাঁচামালের উপর যে শুল্ক হার কমিয়েছেন এবং ফার্মাসিউটিক্যালের যন্ত্রপাতির দাম শুল্ক হার কমিয়েছেন এবং অনেক জায়গায় পুরো রিয়াদ দিয়েছেন, এই কারণে আমরা বিশ্বাস করি আগামীতে ওষুধের মার্কেটে ওষুধ শিল্পের প্রসার হবে এবং বিদেশে যে পরিমাণ রপ্তানি হচ্ছে, ওষুধ আরও অনেক বেশি রপ্তানি হবে এবং বাংলাদেশের মানুষ একটি সত্যিকারের মোটামুটি যে পরিমাণ ওষুধের দাম তারা পেতে চায়, সেই ওষুধের দাম তারা পাবে ইনশাল্লাহ, এবং স্বাস্থ্যসেবা উন্নত হবে। মাননীয় স্পিকার, আপনি একটু, আপনার মাধ্যমে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি তো এখানে নাই, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন। মাগুরাতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা আমি এর আগে বলেছিলাম 2018 সালে, কিন্তু দুঃখের বিষয় 8টি ব্যাচ ভর্তি হয়েছে, ইতিমধ্যে 2টি ব্যাচ বেরিয়েও গিয়েছে, এবং 46টা মেডিকেল কলেজের মধ্যে মাগুরা মেডিকেলের অবস্থান 25তম, এবং তাদের রেজাল্ট অত্যন্ত ভালো। ইতিমধ্যে অনেক মেডিকেলে পাশ করা ছাত্ররা হায়ার এডুকেশনে গিয়েছে, অথচ আমাদের মেডিকেল কলেজের এখন পর্যন্ত একটি স্থায়ী জায়গা নির্ধারণ হয়নি। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে একটু রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যাতে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে এক বৈঠকে এটা পাশ করা হয়। মাননীয় স্পিকার, মাগুরায় একটি আইটি পার্ক রয়েছে, যে আইটি পার্ক ওই বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন প্রকল্পের নামে তারা এই সমস্ত করেছিল, কিন্তু তারপরেও শেষ করেনি, যে অবস্থায় পড়ে রয়েছে। এটা যদি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে আমাদের আইসিটি মন্ত্রীকে একটু রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে, তিনি যেন এই বিষয়টা একটু খেয়াল করেন, এবং এটা করলে সত্যিকার অর্থে বেকার যুবক সমাজ দারুণভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই জেলাগুলোর মধ্যে এরা সবই কৃষি নির্ভর একটা অর্থনীতি। এই অঞ্চলে কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই, এবং কৃষিভিত্তিক এবং একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমাদের মাগুরায় কিন্তু কোনো শিল্প কলকারখানা নেই, অত্যন্ত দরিদ্র একটি জেলা। সেই জেলায় একটিমাত্র টেক্সটাইল মিল ছিল, তাও এখন বাতিল হয়ে গিয়েছে, ওখানে কোনো কিছু আর নাই। এই টেক্সটাইল মিল পুনরায় আবার চালু করা হবে কিনা এবং এ নিয়ে কোনো সরকারের পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে একটু বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমাদের ওখানে কোনো বেসিক শিল্পনগরীও নাই, সেই জন্য যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই তাহলে একটি বেসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, মাগুরার শ্রীপুর, আমার 2টা উপজেলা, একটা মাগুরা সদর, একটা শ্রীপুর, এদের যে কানেক্টিং যে একটা মাত্র রোড, এই মাগুরা শ্রীপুর, এর অত্যন্ত বেহাল দশা, অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমি একটু মাননীয় যোগাযোগ মন্ত্রীকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যেন এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, কারণ আমরা
চলে ওখানে চলাচল করি তো সবসময় করতেই হয় এবং আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমারও হয়, আমাদের গাড়ির অবস্থা খারাপ হয়। সেই জন্য একটু রিকোয়েস্ট করব জনগণের সাথে এটা করা। মাননীয় স্পিকার, আমাকে অ্যাটলিস্ট 2 মিনিট সময় দিন একটু, মানে আমরা তো সবসময় সময় পাই না, এই জন্য একটু কাইন্ডলি 2 মিনিট সময় দিন। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, খেলাধুলায় মাগুরা অত্যন্ত নাম করা, অনেক নাম করা ক্রিকেটারের নাম আপনারা শুনেছেন। ফুটবলে মেয়েদের ক্রিকেটে আমরা 5 জন জাতীয় প্লেয়ার আমার মাগুরার, এবং অনূর্ধ্ব-17 গতকালকেই আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-17। বুঝতেই পারছেন এই মাগুরা ছোট্ট জেলা হলেও খেলাধুলায় অনেক উন্নত। এই জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের এই যুব ক্রীড়ামন্ত্রীর কাছে যেন আমাদেরকে একটা স্পোর্টস একাডেমি করে দেওয়া হয় মাগুরাতে, তাহলে সত্যিকার অর্থে মাগুরার মানুষ উপকৃত হবে। আমি আমাদের বিরোধী দলের বন্ধুদের বলবো, ওই আপনারা একটু ভালো করে বাজেটটা দেখেন, মানে যাযাবরের দৃষ্টিপাত বইয়ে উনি লিখেছেন যে দেখা হৃদয় স্পর্শ করে না, তা শুধু তাকানো মাত্র দেখা নয়। তা আপনারা শুধু তাকাচ্ছেন, দেখছেন না, এই জন্য এর মধ্যে কোনো ভালো কিছু খুঁজে পাচ্ছেন না। দয়া করে একটু দেখেন, ভালো করে দেখেন, গভীরভাবে বুঝতে পারবেন এইরকম একটি বাজেট সময় উপযোগী, এবং এই বাজেট নিয়েই আগামী দিনে অক্লান্ত পরিশ্রম করা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি এখন রাষ্ট্র পরিচালনা করছেন তিনি অবশ্যই সেটাকে বাস্তবায়ন করবেন আমাদের সবাইকে সাথে নিয়ে। মাননীয় স্পিকার, আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের ওখানে একটা রেল লাইন করা হয়েছে। ওই যে বললাম, ওই টাকা খাওয়ার জন্য নানান রকম প্রকল্প করে একটা রেল লাইন, যার একটা স্টেশন হয়েছে রামনগর এলাকায়, অথচ তা শুধু মধুখালী থেকে মাগুরার সাথে ঝিনাইদহ যশোরের কোনো সংযোগ নেই, যার ফলে এটা কোনো উপকার আর আসবে না। যদি এইটা সত্যিকার এক সংযোগ করা যায়, মাননীয় যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই বিষয়টা দেখেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। নারীরা শুধুমাত্র খেলাধুলায় পারদর্শী না, তারা এখন সর্বক্ষেত্রে পারদর্শী। কাজে আপনাকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, 104, খুলনা 6। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাননীয় স্পিকার, আজ মহান জাতীয় সংসদে 2026 ও 27 অর্থ বছরে বাজেট উপরে আলোচনা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতি আজ মহান সংসদের দিকে তাকিয়ে আছে, বাজেট জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই বাজেট ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপরে ব্যাপক প্রভাব ফেলে। বাজেট একটা ধারাবাহিক নিয়মের মধ্যে থাকে না, তা রাজনৈতিক অঙ্গীকার এবং অর্থনৈতিক রূপান্তরের একটি সুসংহত প্রস্তাব। জাতীয় জীবনে তথা রাষ্ট্রে বসবাসকারী সাধারণ জনগণের উপরে বাজেটের প্রভাব সুদূর প্রসারী ও বহুমাত্রিক। করনীতি, শুল্ক কাঠামো, ভর্তুকি, সরকারি বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, সামাজিক ও ভৌত অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বাজেট নাগরিকের জীবনমান, ক্রয় ক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং আয় বণ্টনের উপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। মাননীয় স্পিকার, বাজেট নৈতিক প্রভাব মূলত নির্ভর করে 3টি বিষয়ে। একটি হলো স্বচ্ছতা, দ্বিতীয় হলো জবাবদিহিতা, তৃতীয় হলো ন্যায্য বাস্তবায়ন। এই প্রস্তাবিত বাজেটে শ্রমজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং নারীদের উপরে সরাসরি ও পরোক্ষভাবে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। এসব প্রভাবের মধ্যে কিছু ইতিবাচক উন্নয়নমূলক সুযোগ আছে, আবার কিছু ক্ষেত্রে চাপ ও চ্যালেঞ্জও তৈরি হতে পারে। প্রস্তাবিত বাজেট মানুষের মৌলিক চাহিদা
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই 5টি ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই প্রভাব একে উন্নয়নমূলক সুযোগ তৈরি করতে পারে, আবার অন্যদিকে ব্যয় বৃদ্ধি ও চাপ বাড়াতে পারে। মাননীয় স্পিকার, আজকে আমরা লক্ষ্য করছি যে 9,38,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেট গত বছরের তুলনায় 1,48,00,000 কোটি টাকা বেশি রাখা হয়েছে। এনবিআর কর্তৃক রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, 2,43,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। আমি আজকের প্রস্তাব করব যে কর বৃদ্ধি আরও 50,000 কোটি টাকা টার্গেট নেওয়া হোক, কারণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পরিধি যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আয় বৃদ্ধি হবে। আমরা দেখছি দুইটি খাতে সর্বোচ্চ, দুইটি মন্ত্রণালয়ে আয় ব্যয় বেশি করে ধরা হয়েছে, শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে। আমরা জানি বাজেটের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 57,301 কোটি টাকা, যা টোটাল বাজেটের 11.28%। ইবতদায়ী মাদ্রাসা প্রাথমিক আদলের সরকারিকরণ, ন্যূনতম এমপিভুক্তের উদ্যোগ গ্রহণ করা। ফাজিল ও কামিল পর্যায়ে মাদ্রাসাগুলোতে অবকাঠামো সংকট আছে, যেহেতু এগুলো ক্লাস 1 থেকে ফাজিল বা কামিল পর্যন্ত, ফলে অধিকাংশ বড় মাদ্রাসায় একই কক্ষে একাধিক ক্লাস বা শিফট করে কাজে লাগাতে হয়। বিশ্ববিদ্যালয়তে আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা এবং গবেষণা উদ্ভাবনের জন্য বরাদ্দ বৃদ্ধি করা দরকার। দুর্গম অঞ্চল ও দুর্গম প্রবণ এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হলে ভালো হয়। নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিভুক্তকরণ, মাদ্রাসা ও কওমি মাদ্রাসাগুলোকে অধিক বরাদ্দ রাখা। মাননীয় স্পিকার, আমি এই শিক্ষাক্ষেত্রের ব্যাপারে একটা প্রস্তাব রাখছি, সেটা হলো জাতীয়ভাবে ঢাকায় শুধুমাত্র মেয়েদের জন্য একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। স্বাস্থ্য সেবায় আমরা দেখছি টোটাল বাজেটে 5.27%। আমরা জানি যে কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার অভাবে অচল হয়ে গেছে, ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। অতএব এই ক্লিনিকগুলো সংস্কার এবং মেরামত করা দরকার। আমরা জানি যে বাংলাদেশে আরও 3টি মন্ত্রণালয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার এলাকাকে কেন্দ্র করেই। একটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আর একটা হলো বন মন্ত্রণালয়, আর একটা এই পানি সম্পদ। সেক্ষেত্রে আমার কথা হলো যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে মাত্র 10,350 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা শতাংশের হার হলো 1.1। দুর্যোগপূর্ণ এলাকা হওয়ার কারণেই আমি মনে করি এই বাজেট আরেকটু বৃদ্ধি করা দরকার। পানি সম্পদ মন্ত্রণালয়ে রাখা হয়েছে 10,533 কোটি টাকা, যা টোটাল বাজেটের 1.12%। বাংলাদেশের মতো মাননীয় সংসদ সদস্য, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। তো পানি সম্পদ মন্ত্রণালয়ে আরও বৃদ্ধি করা দরকার। এরপরে বন পরিবেশের ব্যাপারে আমি বলতে চাই, আমার নির্বাচনী এলাকা সুন্দরবনে রাজস্ব আয়ের অনেক সুযোগ আছে। আমি মনে করি সুন্দরবনকে ঘিরে মধু আছে, এরপরে মাছ আছে, কাঁকড়া আছে, এগুলো রাজস্ব আয়ের মাধ্যম হতে পারে। আমি আমার এলাকার দাবিসমূহ আপনাদের সামনে আপনার মাধ্যমেই মহান জাতীয় সংসদে পেশ করতে চাই। আমার এলাকায় বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা দরকার। ডুমুরিয়া 18 মাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তাটি 4 লেন করা দরকার। এরপরে বর্ষা এসে যাচ্ছে,
এই অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ অবদাসমূহ রক্ষা দ্রুত ব্যবস্থা করা দরকার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দরকার। সুপেয় পানির অভাব পূরণের জন্য আধুনিক ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। কয়রা উপজেলায় একটি পৌরসভা ঘোষণা করা। কয়রা এবং পাইকগাছা উপজেলায় 2টি পৃথক 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা। আমার নির্বাচনী এলাকায় 2টি ব্রিজ রয়েছে, যে 2টি ব্রিজ প্রয়োজন আছে। একটা হলো ডেলুটি থেকে সোলাদানা, আর একটা হলো কপিলবনি থেকে তালা কানাইদিয়া। পাইকগাছা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন চালু করা। 2টি উপজেলায় 2টি মিনি স্টেডিয়াম এবং 17টি ইউনিয়নে স্টেডিয়ামে কাজ দ্রুত বাস্তবায়ন করা। আমার এলাকায় 2টি ব্রিজ রয়েছে, যেটা টোল মুক্ত করার জন্য আমি বলেছি। জলমহল অবমুক্ত করা। জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করা। আমার এলাকায় একটি কৃষি কলেজ আছে, সেই কৃষি কলেজ এখনও চালু হয়নি, সে দ্রুত চালু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান আলাদা বাজেট করা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার। মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আপনাকে। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, 5 ঠাকুরগাঁ 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমার নির্বাচনী এলাকা 5 ঠাকুরগাঁ 3 পীরগঞ্জ রানীশঙ্কৈল 2 উপজেলা নিয়ে বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবর্ষের বাজেট জাতির অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই বাজেটের সফলভাবে বাস্তবায়ন কামনা করি। বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি জাতির স্বপ্ন, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্দেশনা। আমরা বিশ্বাস করি এই বাজেট বিভিন্ন খাতসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে। কৃষকদের উন্নয়ন ও ন্যায্য মূল্য প্রদানের ব্যবস্থা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ মানব সম্পদ উন্নয়নের পথ সুগম হবে। একটি শিক্ষিত, দক্ষ ও সুস্থ জনগোষ্ঠী পারে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। বাজেটের সফলতা কেবল কাগজে কলমে নয়, বরং বাস্তবায়নের উপর নির্ভর করে। তাই দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমি আশা করি এই বাজেট অধিবেশন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং বাংলাদেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ 3 পীরগঞ্জ রানীশঙ্কৈল এলাকা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শুধুমাত্র রাজনৈতিক কারণে উন্নয়ন বঞ্চিত। পীরগঞ্জ রেল স্টেশন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এখান থেকে 3টি আধুনিক আন্তনগর ট্রেন সহ 12টি ট্রেন যাতায়াত করে পীরগঞ্জ, রানীশঙ্কৈল ও হরিপুর এই 3 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ নিয়মিত এই স্টেশনের উপর নির্ভরশীল। কিন্তু আসন বরাদ্দের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল হওয়া সত্ত্বেও এই স্টেশন থেকে মাসিক রাজস্ব আয়ের পরিমাণ গড়ে 60 থেকে 70 লক্ষ টাকা। কিন্তু অবকাঠামো সীমাবদ্ধতার কারণে যাত্রী সেবা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। পীরগঞ্জ স্টেশন হয়ে চলাচলকারী একতা দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের
জরাজীর্ণ ও পুরনো কোচগুলো পরিবর্তন করে আধুনিক কোচ প্রতিস্থাপনের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, এই বাজেট শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দলিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দূরদর্শী রূপরেখা। এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবারে দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। দিনের কর্মসূচি হিসাবে জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এখন জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে একটি বিল, জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে জুয়া প্রতিরোধ বিল 2026 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে জুয়া প্রতিরোধ বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক এবং 5 বৈঠক দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। জুয়া প্রতিরোধ বিল 2026 5 কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল
একটু সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে স্যার। হ্যাঁ, মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলবেন? এটা ঐতিহাসিক দিন, সর্বসম্মতিক্রমে এই বিলটি আজকের এই সংসদে প্রণয়ন করেছে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে এবং এটা সর্বসম্মতিক্রমে পাশ হইল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 10ই আষাঢ় 1433 24শে জুন 2026 রোজ বুধবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।